এই ঝড় বৃষ্টির রাতে সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার পেছন পেছন অদৃশ্য কারোর হাঁটার শব্দ, কিন্তু সে পেছনে তাকায় না। ভয়কে মনে বেঁধে একগুঁয়েমির জেদ চেপে সে সামনের দিকে এগিয়ে যায়। কেন জানি না, হঠাৎ করেই তার মনে হয় তার মাথার ঝুড়িটার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু তার ঝুড়ির মধ্যে মৃত মাছ ছাড়া আর কিছুই তো নেই। তবে মরা মাছ কিভাবে হঠাৎ করে নড়াচড়া করতে পারে সে বুঝতে পারে না। এবার যেন সত্যিই তার ভয় লাগতে শুরু করেছে। কেউ যেন তার মনের মধ্যে থেকে বলে ওঠে, এখানে দাঁড়াস না মাধব, দাঁড়াস না, তুই এগিয়ে যা। নমস্কার, আমি নীল রাহা। ভৌতিক বাঙালিতে আজ আপনারা শুনবেন লেখক সুব্রত দাসের গল্প পিশাচের ক্রোধ। তবে গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আজকের গল্পটি শোনার পর গল্পটি কেমন লাগলো সে বিষয়ে একটা ছোট্ট কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে ভবিষ্যতে আরো ভালো করে আপনাদের মনের মতো গল্প আমরা নিয়ে আসতে পারবো। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পিশাচের ক্রোধ। 1995 বাংলাদেশের যশোর জেলার লক্ষ্মীকান্তপুর গ্রামে বসবাস করত রাধা মাধব সামন্ত নামের একজন ব্যক্তি। তাকে সবাই মাধব বলেই ডাকত। সে ছাড়াও তার পরিবারে আরো 3 জন সদস্য ছিল। তার পত্নী বিধুলী সামন্ত, বড় পুত্র নিপেন সামন্ত এবং কনিষ্ঠ কন্যা অপরা সামন্ত। মাধবের পরিবার খুব একটা ধনবান না হলেও তার দৈনন্দিন জীবনযাত্রায় খুব একটা অসুবিধা হতো না। সুস্থ স্বাভাবিকভাবেই সবকিছু কেটে যেত। মাধব চাষা মানুষ। মাঠে তার অল্প কিছু জমি আছে। সেখানে ধান সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে এবং সেই উৎপাদিত শাকসবজি নিজের প্রয়োজন মেটানো সহ অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে সেখান থেকে যা অর্থ উপার্জন করত তাই দিয়েই তাদের দিন যাপন করতে কোনো রকম অসুবিধা হতো না। মাধবের বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় 6 কিমি। সেই সময় এইসব মেঠো পথে অন্য কোনো প্রকার যানবাহনের চালচলন ছিল না। সবাই পায়ে হেঁটেই দূর দূরান্তের পথ চলাচল করত। প্রতি সপ্তাহে 2 দিন বাজারে হাট বসত, শনিবার ও মঙ্গলবার। এই 2 দিন আশেপাশের কয়েক গ্রামের মানুষ সেখানে তাদের জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে আসত। শ্রাবণ মাসের কোনো এক শনিবার, সেদিন লক্ষ্মীকান্তপুরের হাট। মাধব তার ক্ষেতের সবজি তুলে হাটে উপস্থিত হয়েছে। বাজার ভালো থাকায় সেদিন তার সবজি বেশ চড়া দামে বিক্রি হয়। তবে তার সমস্ত সবজি বিক্রি করতে করতে রাতটাও একটু বেশি হয়ে যায়। সে যখন তার হিসাবপত্র ও বাকি আদায় শেষ করে তখন রাত প্রায় 9:30 বেজে যায়। গ্রামের দিকে 9:30 মানে অনেক রাত। সাধারণত গ্রামের মানুষরা সূর্য ডোবার 2-3 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যায়। আদায় শেষ করে মাছের বাজারের সামনে আসতেই কার্তিক মালো চিৎকার করে বলে ওঠে, ও মাধবদা, আরে এদিকে এসো, ভালো একটা ইলিশ আছে, একদম পদ্মার টাটকা ইলিশ, জলের দামে পেয়ে যাবে। কার্তিক মালো মাধবের পাশের গ্রামের বাসিন্দা। সে জাতে মালু, মাছ বিক্রি করেই তার জীবিকা নির্বাহ করে। মাধবের তার সাথে মোটামুটি ভাব আছে। সে মাছ কিনলে এখান থেকেই নিয়ে যায়। মাধব কার্তিক মালুর চৌকির দিকে এগিয়ে যায়। সত্যি সেখানে একটা বড় ইলিশ মাছ দেখতে পায়। তবে ইলিশটা টাটকা নয়, কারণ সন্ধে থেকেই এইভাবে খোলা জায়গায় রাখা আছে। তাছাড়া গরমের জন্য মাছের একটু নরম ধরেছে। তবুও সেসবের তোয়াক্কা না করে মাধব জিজ্ঞাসা করে, ওজন কত আছে আর দামটা কত পড়বে কার্তিক? কার্তিক মালু ইলিশ মাছটা দাঁড়ি পাল্লায় তুলে ওজন করে। বাটখারা দেখে বলে, 2 কিলো 800 আছে দাদা, তুমি 20 টাকা দাও।
দামটা শুনে মাধবের চোখ চকচক করে ওঠে। অন্য সময় হলে এই মাছের দাম 25-30 টাকা চাইতো, কিন্তু এখন রাত বেড়েছে, তাই জন্য এই দামটা কম। মাধব আর না ভেবে তার টাকার ব্যাগের মধ্যে থেকে একটা 20 টাকার কড়কড়ে নোট বের করে সামনে এগিয়ে দেয়। মাধব খুশি হয়ে মাছ হাতে করে নিয়ে এগিয়ে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র ও মাছটাকে ঝুড়ির মধ্যে রাখতে রাখতে প্রায় রাত 10টা পার হয়ে গিয়েছে। মাধব বাড়ি ফেরার জন্য আর কোনো সঙ্গী পায় না, আর এদিকে রাত বাড়তে থাকে। বেশি রাত হলে বাড়ি ফিরতে আরো সমস্যা, তাই আর সময় নষ্ট না করে মাথায় ঝুড়িটা নিয়ে আর ডান হাতে জ্বলন্ত হ্যারিকেন নিয়ে একাই এগিয়ে যায় গ্রামের রাস্তার দিকে। মাধবের বাড়ি আর হাটের মাঝখানে দূরত্ব 6 কিমি মতো, আর এই 6 কিমি পথের মধ্যে 2টো গ্রাম ও 2টো মাঠ পড়ে। তবে এই রাত্রে গ্রামের মধ্যে আর কেউ জেগে নেই। এই রাতের বেলা গ্রামের সবাই ঘুমে আচ্ছন্ন। তবে সমস্যাটা হচ্ছে মাঠ দুটো নিয়ে। সেখানে অনেকটা পথ তাকে একাই যেতে হবে। যদিও পশ্চিম মাঠে তেমন কোনো ভয় নেই, কিন্তু দক্ষিণ মাঠকে নিয়ে নানা রকম জনশ্রুতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই কয়েক গ্রামের মধ্যে। রাতের বেলা সবাই এই দক্ষিণ মাঠকে এড়িয়ে চলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। তবে মাধব ভীতু নয়। সে জীবনে অনেক কিছুই দেখেছে, অনেক কিছুর সাথে মোকাবিলাও করেছে। কখনো তার কোনো কিছুতে কোনো ক্ষতি হয়নি। সব কিছুর সাথে মোকাবিলা করে সে বেরিয়ে এসেছে, তাই এখন আর সে কোনো কিছুতেই ভয় পায় না। বাজার ছেড়ে গ্রামের মধ্যে অনেকটা পথ চলে এসেছে, আর কিছুটা দূরে গেলেই পশ্চিম মাঠ। গ্রামের শেষ সীমানায় আসতেই মাধবের চোখ যায় আকাশের দিকে। শ্রাবণের ঘন কালো মেঘ জমে আছে সারা আকাশ জুড়ে। কোথাও একটা তারাও দেখা যাচ্ছে না। এমনি মেঠো পথ, তারপর বৃষ্টি হলে তো পথে চলাচল করা রীতিমতো দুষ্কর হয়ে উঠবে। সেই কথা ভেবেই তার কপালে মৃদু চিন্তার ভাঁজ পড়ে। সব ভাবনাকে পাশ কাটিয়ে মনে মনে হরিনাম জপ করতে করতে জোরে জোরে পা ফেলতে থাকে মাধব। কিন্তু পশ্চিম মাঠের মাঝামাঝি আসতেই আকাশ থেকে ছিটে ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে। তবে সে ভয় পায় না। হ্যারিকেনের মৃদু আলোতে পথ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায়। পশ্চিম মাঠ ছাড়িয়ে আরও একটা গ্রামের মধ্যে এসে পৌঁছায় মাধব। কোনো রকম অস্বাভাবিক কিছুই তার সাথে ঘটেনি, আর এদিকে এখনো বৃষ্টি জোরে নামেনি। মৃদু মন্দ ভাবে বৃষ্টি পড়ছে। সে প্রথমে ভেবেছিল এই দুর্যোগের মধ্যে কারোর বাড়িতে দাঁড়াবে, কিন্তু পরক্ষণেই সে ভাবে দাঁড়াতে গেলে আরো বেশি রাত হয়ে যাবে। তাই কোথাও কোনো রকম অপেক্ষা না করেই সে এগিয়ে যায় পথ ধরে। অল্প বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে, তবুও সে পা টিপে টিপে এগিয়ে চলেছে। মাধব এবার গ্রাম ছাড়িয়ে দক্ষিণ মাঠের পথে পা দিয়েছে। বর্ষা ভেজা একটা শীতল হাওয়া বয়ে যায়। সেই হাওয়ায় তার বুকের ভিতর অদ্ভুত একটা শীতল স্রোত বয়ে যায়। অপরদিকে প্রকৃতিও ক্ষিপ্ত ষাঁড়ের মতো দিক হারা হয়ে উথাল পাথাল হাওয়া দিচ্ছে। সাথে বৃষ্টির বেগও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় দুর্যোগের পেট চিরে সামনে এগিয়ে যাওয়া কোনো মিশরীয় যুদ্ধের থেকে কম দুর্ধর্ষ নয়। তবুও মাধব হার না মানা বাঙালি প্রাণ। সে এই ঝড় বৃষ্টির মধ্যে না দমে এগিয়ে যায় সামনের পথে। হঠাৎ করেই একটা দমকা হাওয়া তার একমাত্র হ্যারিকেনের আলোটাকে নিভিয়ে দিয়ে যায়। সাথে এক ঝাঁক পাগলের মতো উন্মত্ত বাতাস এসে তার মাথার ঝুড়িটা ফেলে দেওয়ার নানা রকম প্রয়াস করে। কিন্তু মাধবের অদম্য সাহস ও শক্তির সাথে পেরে ওঠে না। মাধব এই ঝড়ের মধ্যেই দানবের মতো পাহাড়ের ন্যায় সহনশীল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও বা মাঝে মাঝে অন্ধকারের মধ্যে কাদার ওপর পা পড়ে পিছলে যাচ্ছে,
তবুও সে দক্ষভাবে নিজেকে সামলে নিচ্ছে। এইভাবেই লড়াই করতে করতে অনেকটা পথ হেঁটে চলে এসেছে। এখন মাধব দক্ষিণ মাঠের মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছে। হঠাৎ করেই তার মনে হতে থাকে কেউ যেন তার পা ধরে মাটিতে নিচে টানছে, যেন কাদার অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবু মনের শক্তি আর মুখে হরিনাম জপ করতে করতে সে এগিয়ে চলেছে। কিছু দূর আসার পর তার মনে হয় কেউ যেন তার পেছন পেছন আসছে। এই ঝড় বাদলের মধ্যেও সে হাঁটার ছপ ছপানি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। শব্দটা যে কিসের তা বোঝার জন্য হঠাৎ করে সে থমকে দাঁড়ায়। সাথে সাথে শব্দটাও থেমে যায়, যেন এখানে কেউ ছিলই না। তবুও সে দেখার জন্য বৃষ্টির মধ্যে পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এমন যেন শরীরটা তার ভার হয়ে আসে। তবুও সে বুকে সাহস সঞ্চার করে আবার সামনে পা বাড়ায়। হঠাৎ করেই কেউ যেন তার মনের মধ্যে এই মাঠের সম্পর্কে যত খারাপ ঘটনা আছে সব তাকে মনে করিয়ে দিচ্ছে। আর সাথে সাথে তার মস্তিষ্কে ডায়েরির পাতার মতো সমস্ত ঘটনাগুলো চিত্রাকারে ভেসে উঠছে। তবুও সে ভয়ে দমে না, মনটাকে আরো শক্ত করে সামনের দিকে এগিয়ে যায়। আরো কিছুটা পথ সামনে এগিয়েছে। এই ঝড় বৃষ্টির রাতে সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার পেছন পেছন অদৃশ্য কারোর হাঁটার শব্দ, কিন্তু সে পেছনে তাকায় না। ভয়কে মনে বেঁধে একগুঁয়েমির জেদ চেপে সে সামনের দিকে এগিয়ে যায়। কেন জানি না হঠাৎ করেই তার মনে হয় তার মাথার ঝুড়িটার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু তার ঝুড়ির মধ্যে মৃত মাছ ছাড়া আর কিছুই তো নেই। তবে মরা মাছ কিভাবে হঠাৎ করে নড়াচড়া করতে পারে সে বুঝতে পারে না। এবার যেন সত্যিই তার ভয় লাগতে শুরু করেছে। কেউ যেন তার মনের মধ্যে থেকে বলে ওঠে, এখানে দাঁড়াস না মাধব, দাঁড়াস না, তুই এগিয়ে যা। নিজের সর্বশক্তি একত্রে করে সে ঝড় জলের মধ্যে এগিয়ে যায়। মাঠ পার হতেই মাথার উপর ঝুড়ির মধ্যে মাছের নড়াচড়া বন্ধ হয়ে যায়। একটা শীতল হাওয়া তার সারা শরীরকে ঠান্ডা করে দিয়ে যায়। সে নিজেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাধব যখন বাড়িতে পৌঁছায় তখন রাত 12টা পার হয়েছে। আশেপাশে কেউ জেগে নেই। তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ডাক দেয়, ও গিন্নি। বিধুলি তার স্বামীর গলার স্বর শুনে ধড়ফড় করে উঠে বসে। এই ঝড় জলের মধ্যে তার দু চোখ বন্ধ হয়ে এসেছিল। তবে মাধবের ডাকে তার ঘুম পালিয়েছে। আর এক মুহূর্ত বিলম্ব না করে ঘরের দরজার খিল খুলে সে বাইরে বেরিয়ে আসে। হাতের হ্যারিকেনটা সামনে রেখে মাধবের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মাধব তার পত্নীকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলে, দেখো দেখো গিন্নি, আজকে কি এনেছি দেখো। বিধুলি ঝুড়ির মধ্যে আলো ধরে দেখে বড় একটা ইলিশ মাছ। তার মুখেও হাসি প্রশস্ত হয়। বাবা গো, এত বড় ইলিশ মাছ! কত দাম নিল গো? মাধব হাসতে হাসতে জবাব দেয়, আরে সেই সব জেনে তোমার কোনো কাজ নেই। তুমি তাড়াতাড়ি উনুনে আঁচ দিয়ে সর্ষে ইলিশ করো। ছেলে মেয়েরে ডাক দাও, আমি টপ করে কল থেকে 2 বালতি জল মাথায় ঠেলে আসি। আর জমিয়ে খাওয়া হবে। বিধুলি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দেয়। তার ঘরে উনুন আর শুকনো কাঠ দুটোই তোলা আছে, তাই রাত্রে রান্না করতে কোনো অসুবিধা হবে না। বৃষ্টি ধরে এসেছে, সাথে ঝড়টাও। মাধব স্নান সম্পন্ন করে ঘরের বারান্দায় বসে আছে। সামনেই তার পুত্র নিপেন ও কন্যা অপরা। বিধুলি মাছের ঝোলের সাথে ভাতটাও রেঁধে নিয়েছে। গরম ভাপ ওঠা ভাতের থালা 3টি এগিয়ে দেয় তাদের দিকে। মাধব
গরম ভাতের সাথে মাছের ঝোল মেখে মুখে দিতেই মনটা তার খুশিতে ভরে ওঠে। পাশ থেকে মাধবের পুত্র নিপেন বলে ওঠে, বাবা, সত্যি ইলিশ মাছটা খুব সুন্দর। অনেকদিন পর এত সুন্দর একটা ইলিশ মাছ খাচ্ছে। মাধব মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে বলে, কার্তিক মালও ঠিকই বলেছে, মাছটা সত্যিই ভালো। মাছটা টাটকা না হলেও স্বাদ আছে। হ্যাঁ, কি বলো গিন্নি? বিধুলি সামনে থেকে বলে ওঠে, ইলিশ মাছ যত বাসি হবে ততই তার স্বাদ বাড়বে। তবে এই মাছ থেকে যেরকম তেল বেরোচ্ছে, এত আমি কখনো কোনো মাছ থেকে বের হতে দেখিনি। মাধব গ্রাসের পর গ্রাস ভাত খেতে থাকে। অনেকদিন পর সে তার মনের মতো তরকারি দিয়ে ভাত খাচ্ছে। অন্যদিনের তুলনায় আজকের খিদেটাও যেন একটু বেশিই পেয়েছে, তাই কথা কম বলে সে তাড়াতাড়ি খেতে থাকে। হঠাৎ করে উঠোনে কোনো কিছু পড়ার শব্দে সবাই হতচকিত হয়ে যায়। এত রাতে কিসের শব্দ হতে পারে তাই ভাবছে। নিপেন তার বাবাকে প্রশ্ন করে, বাবা, ওটা কি পড়লো? মাধব উঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু হ্যারিকেনের আলোতে কোনো কিছুই দেখা যায় না। সে খাওয়া বন্ধ করে ব্যাপারটাকে দেখার জন্য উঠতে যায়। তখনই বিধুলি বলে ওঠে, আরে উঠো না, হয়তো গাছ থেকে বেড়াল টেড়াল লাফ মেরে পড়েছে। তুমি আগে খেয়ে নাও তো, পরে দেখো ক্ষণ। মাধব আর কোনো কথা বাড়ায় না, তার স্ত্রীর কথা মতো খাওয়ায় মনোনিবেশ করে। অপরা খেতে খেতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। এই গাঢ় অন্ধকারের মধ্যে সে কাউকে দেখতে পাচ্ছে না, তবুও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে তার মধ্যে। সে খাওয়া বন্ধ করে বাইরের কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকে। অপরার এই অদ্ভুত আচরণ মাধবের চোখে পড়ে। সে বলে ওঠে, কি রে মা, না খেয়ে ওইদিকে কি দেখছিস? হঠাৎ মাধবের ডাকে অপরা চমকে ওঠে। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বলে, কাঁঠাল গাছতলায় কেউ যেন দাঁড়িয়ে আছে বাবা। লোকটা অনেকক্ষণ ধরে চুপচাপ আমাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। মাধব আর বসে থাকতে পারে না। খাওয়া বন্ধ করে হ্যারিকেন হাতে নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় এগিয়ে যায়। সেখানে সে কাউকেই দেখতে পায় না। সবটা অপরার কল্পনা ভেবে সে ঘরে চলে আসে। অপরাকে উদ্দেশ্য করে বলে, না মা, কেউ তো নেই। তুমি ঘুম থেকে উঠেছো তো, তাই এমন মনে হচ্ছে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে আবার ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর কেউ কোনো কথা বলে না। খাওয়া দাওয়া শেষ করে সবাই একে একে ঘুমোতে চলে যায়। ঘরের বাতি নিভিয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। মাধবের সবে হালকা ঘুম এসেছে, এমন সময় হঠাৎ করেই তার মনে হয় কেউ যেন তার বুকের উপর বসে 2 হাত দিয়ে গলা টিপে ধরেছে। তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে সে ধড়ফড় করে লাফ দিয়ে বিছানায় উঠে বসে। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। নিজের বাম হাতটা পাশে দিয়ে দেখে নেয় তার পত্নী পাশে আছে কিনা। বিধুলি তার পাশেই শুয়ে আছে। আবার সে চোখ বুজে। কিছুক্ষণ পর কিছু একটা পড়ার শব্দ কানে ভেসে আসে। তবে সেই শব্দের কোনো তোয়াক্কা না করে মনের ভুল ভেবে সে ঘুমিয়ে যায়। কাক ভোরে ঘুম ভাঙে মাধবের। ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজ শেষ করে বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়। হঠাৎ করেই সে দেখতে পায় উঠোনের মাঝখানে আস্ত একটা গরুর মাথার কঙ্কাল পড়ে আছে। অথচ সে বা তার বাড়ির অন্য কেউই ওটা ওখানে রাখেনি। কখনো তারা বাড়িতে এসব কোনো কিছুই আনে না। ব্যাপারটা মাধবের ঠিক ভালো লাগে না। মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ খেলে যায়। সে একটা লাঠি দিয়ে গরুর কঙ্কালের খুলিটা তুলে নিয়ে বাড়ির পাশের ছোট ডোবাতে ফেলতে যায়। সারা রাত বৃষ্টি হয়ে
ডোবা জলে পরিপূর্ণ। ডোবার সামনে আসতেই তার চোখ আটকে যায় ডোবার মধ্যে। সম্পূর্ণ ডোবাটা জলে ভরাট হয়ে আছে, আর তার মধ্যে সে দেখতে পায় জলের ভেতর থেকে মানুষের পায়ের মতো কিছু একটা বাইরে বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে ভয়ের স্রোত বয়ে যায়, হৃৎপিণ্ডের হৃদস্পন্দন বেড়ে যায়, আবার তার চোখে মুখে কৌতূহলের দৃষ্টি ফুটে ওঠে। সে ভয় পেলেও বস্তুটাকে দেখার আগ্রহ থেকে বিরত থাকতে পারে না। তার হাতের লাঠি দিয়ে পায়ে বাঁধিয়ে টান দিতেই একটা মৃত শরীর জলের উপর ভেসে ওঠে। সাথে সাথে মাধব ভয় পেয়ে পিছিয়ে যায়, আর তখনই মৃত শরীরের মাথা জলের উপর ভেসে ওঠে। মুখটা দেখতেই মাধবের বুক ফেটে চিৎকার বেরিয়ে আসে। দেহটা আর কারো নয়, তারই একমাত্র ছেলে নিপেনের। মাধব জ্ঞান হারায়। কতক্ষণ পর মাধবের জ্ঞান আসে সে নিজেও জানে না, তবে চোখ খুলতেই দেখতে পায় গ্রামের অধিকাংশ মানুষই এই সাত সকালবেলা তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। কিছু লোকজন রীতিমতো তার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কোনো ক্রমে সে উঠে বসে, আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে নেয়। তখনই তার মনে পড়ে যায় সকালের দৃশ্যের কথা। সে চিৎকার করে উঠে দাঁড়িয়ে সামনে তাকায়। সে দেখতে পায় তার পত্নী বেথুলি তাদের ছেলে নিপেনের মৃত শরীরের পাশে বসে কাঁদছে। সাথে তার মেয়ে অপরাও মুখ কালো করে বসে আছে। মাধব একবার সবার মুখের দিকে তাকায়, তারপর দৌড়ে পাগলের মতো ছুটে চলে যায়। অনেকে অনেক কথাই বলছে, কিন্তু সেই সব কথা মাধবের কানে কোনোভাবেই প্রবেশ করছে না। তার চোখের সামনে জমে আছে অশ্রু জল, যার জন্য সে চৈতন্যহীন হয়ে পাগলের প্রলাপ বকছে। মাতালের মতো টলমল পায়ে এগিয়ে যায় নিপেনের কাছে। তার সামনে এসে দাঁড়ায় মাধব। একভাবে তাকিয়ে থাকে সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া মৃত শরীরটার দিকে। তার বুকের মধ্যে অজানা এক ভয়ের স্রোত প্রবাহিত হয়, যেন পৃথিবীর সব সুখ তার থেকে কেউ কেড়ে নিয়েছে। পুত্র বিয়োগের শোক যে এত কঠোর, তাই প্রথম বুঝতে পারছে। আর দাঁড়িয়ে থাকতে পারে না, নিপেনের মৃত শরীরের পাশে ধপ করে বসে পড়ে। এক দৃষ্টে তাকিয়ে থাকে মৃত শরীরটার দিকে। কাঁপা কাঁপা হাতে মুখের ওপর থেকে কাপড়টা সরায় মাধব। সাথে সাথে তার বুকের মধ্যে ভয়ের স্রোত বয়ে যায়। একই সাথে আশেপাশের লোকজনও আটকে ওঠে। আসলে কোনো মানুষ জলে ডুবলে সাধারণত তার সারা শরীর সাদা হয়ে যায়, কিন্তু নিপেনের শরীর যেন ক্রমশ কুচকুচে কালো হয়ে আসছে, যেন কেউ আলকাতরার সমস্ত কালো রং নিপেনের শরীরের উপর মাখিয়ে দিয়েছে। এত বিভৎস লাগছে তা দেখতে যে কেউ সাহস করে তার মুখ দেখতে চাইছে না। এই জন্য এতক্ষণ একটা কাপড় দিয়ে নিপেনের শরীরটা ঢেকে রাখা ছিল। মাধব দেখতে পায় নিপেনের চোখ দুটো অস্বাভাবিক রকমের সাদা। চোখের মনি নেই, মনি যেন কেউ খুবলে তুলে নিয়েছে। তার গলার কাছে আরো একটা গাঢ় কালো দাগ জমে আছে, যেন কেউ তার সর্বশক্তি দিয়ে গলা টিপে ধরেছিল। শরীরে কোনো রক্ত মাংস নেই, শুধুমাত্র কঙ্কালের উপর যেন চামড়ার প্রলেপ দেওয়া আছে। তবে নিপেন যেমনই হয়ে যাক না কেন, সে তো মাধবেরই সন্তান। তাই সে নিপেনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার এই অস্বাভাবিক শারীরিক আকৃতি দেখে সে ভয় পায় না। তবে হঠাৎ করেই
একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। একটু আগে দেখা নিপেনের কালো শরীরটা এক মুহূর্তে নীল বর্ণ ধারণ করেছে। চোখের পলকে যেন তার শরীরের রং পরিবর্তন হচ্ছে। গ্রামের সবাই এটা দেখে অবাক হয়ে যায়, তবে তার থেকেও তারা বেশি ভয় পায়। এর আগে এমন ভাবে মৃত শরীরের রং বদলে যাওয়া তারা কখনো দেখেনি। গ্রামের লোকেরা অনেকেই বলতে লাগলো, না না মাধব, তুই তাড়াতাড়ি নিপেনের মৃতদেহের সৎকার কর, না হলে খুব বিপদ হবে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, মৃতদেহে কোনো প্রকার দোষ লেগেছে, দেখছিস না? তাই জন্যই হয়তো এমন অদ্ভুতভাবে রং পরিবর্তন হচ্ছে শরীরটার। এই মৃত শরীর এভাবে বাড়িতে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তোদের ক্ষতি হবে, বুঝলি? মাধব কি করবে বুঝতে পারে না, তবে গ্রামের মানুষেরা তাকে বিভিন্নভাবে বোঝায়। সবার কথা মতো মৃতদেহ দীর্ঘ সময় সে বাড়িতে রাখেনি, দ্রুত তার সৎকারের জন্য প্রস্থান করে। সবার সাহায্য সহযোগিতায় সে নিপেনের মৃতদেহের অগ্নিদাহ ক্রিয়া সম্পূর্ণ করে। মাধবের সুখী পরিবার এক রাতেই এলোমেলো হয়ে গেল। সে কোনোদিন কল্পনাও করতে পারেনি তাদের সাথে এমন কিছু হতে পারে। পুত্রের শোকে আজ আর তাদের উনুনে রান্না চড়েনি। পাশের বাড়ির কেউ কেউ খাবার দিয়ে গিয়েছিল, তাই দিয়েই কোনো মতে তাদের দিনটা কেটেছে। সন্ধ্যা নেমেছে। মাধব ঘরের বারান্দায় বসে আছে, তার দৃষ্টি স্থির, যেন কোনো ভাবনার জগতে সে হারিয়ে গিয়েছে। বিধুলি দরজার সামনে বসে এখনো কেঁদে যাচ্ছে। অপরা ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। পুরো পরিবার শোকের বালুচরে ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে। আজ তারা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতেও ভুলে গিয়েছে। যাদের জীবন থেকে জীবন প্রদীপ নিভে যায়, তাদের জীবনে সামান্য তুলসী তলায় প্রদীপ কি বা গুরুত্ব রাখে? অপরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সারা দিন না খেয়ে কান্নাকাটি করে তার চোখ মুখ গর্তে বসে গেছে। মৃদু কণ্ঠে তার মাকে ডাকে, মা, আমায় একটু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। বিধুলির দুই চোখ রাগে লাল হয়ে যায়। মুখ বিকৃত করে সে বলে, সারাক্ষণ খালি খিদে আর খিদে। একটা মানুষ মরে গেছে, তাও এর খিদের কথা মাথায় আসছে। কথাটা শুনে অপরার মুখ কালো হয়ে যায়। তার নিজের কাছেও যেন খারাপ লাগে। আর কোনো কথা না বলে নিজের বাবার দিকে তাকায়। মাধবের গম্ভীর কালো মুখ দেখে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। হ্যারিকেনটা বাইরে রেখেই সে ঘরের ভেতর দৌড়ে চলে যায়। এই 7 বছরের জীবনে অপরা মৃত্যু শোক কি জিনিস বোঝে না। সে বোঝে শুধুই খিদের কষ্ট। তবে তার মায়ের মুখে এমন কথা শুনে তার শিশু মনেও আঘাত লাগে। মাধবের কন্যার এমন অদ্ভুত প্রত্যাগমনে মাধবের ওপর যেন কোনো প্রভাব পড়ে না। সন্ধ্যার অন্ধকারের মধ্যে তাকিয়ে কাউকে সে খোঁজার চেষ্টা করে। তার মনে হতে থাকে নিপেন এখনই এসে তাকে বাবা বাবা বলে ডাকবে, কিন্তু সেই অন্ধকারের মধ্যে থেকে শীতল হাওয়া ছাড়া আর কিছুই আসে না। তার নিজের অজ্ঞাতসারে তার চোখ দিয়ে অশ্রুধারা নামতে থাকে। হঠাৎ করেই তাদের ঘরের মধ্যে থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। মাধব ও বিধুলি দুজনেই অবাক হয়ে মুখ চাওয়াচাই করে। ভেতরে অপরা আছে মনে পড়তেই তারা হ্যারিকেন নিয়ে দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। হ্যারিকেনের আলোতে তারা স্পষ্ট দেখতে পায় অপরার শরীর শূন্যে ভাসছে। অদৃশ্য কেউ যেন তার গলা ধরে উঁচু করে রেখেছে। অপরার মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হচ্ছে। চোখ ফেটে লাল রক্ত বাইরে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে।
ক্রমশ যেন জল থেকে তোলা মাছের মতো সে খাবি খাচ্ছে। তার সারা শরীর ক্রমশ নীল বর্ণ ধারণ করছে। ক্রমেই যেন তার দম বন্ধ হয়ে আসছে, যেন এখনই তার জীবন শেষ হয়ে যাবে। তারা ছুটে যায় অপরার দিকে। সাথে সাথে অপরা মাটিতে পড়ে যায়। তারা চিৎকার করে অপরাকে জড়িয়ে ধরে। তার শরীর নিঃসাড় হয়ে গিয়েছে। অপরার ছোট্ট শরীর একটুও নড়াচড়া করছে না। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও অপরার জ্ঞান ফিরে আসে না। তার শ্বাসক্রিয়া ঠিকভাবে চললেও সে চোখ খুলছে না। তার শরীর নড়াচড়া করছে না। মাধব হতভম্ব হয়ে বসে থাকে। কি করবে কিছুই বুঝতে পারে না। সে ভেবে পায় না তাদের সাথে কি ঘটছে। তাদের বাড়িকে যেন কোনো অদৃশ্য অশুভ কালো চাদর জড়িয়ে ধরেছে। তারা এই বিভীষিকার থেকে মুক্ত হতে চাইলেও কোনোভাবেই মুক্ত হতে পারছে না। এক এক করে তার সমস্ত কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। লক্ষ্মীকান্তপুর গ্রামের পাশেই অবস্থিত গমরাবতী গ্রাম। গ্রামের নামটা যেমন অদ্ভুত, সেখানের মানুষগুলো তেমন অদ্ভুত। তবে সেই গ্রামের মধ্যে সব থেকে নাম করা ব্যক্তি হল মুরালি গোসাই। তার বয়স 60 বছরে পৌঁছে যেন থমকে গিয়েছে। না তার বয়স আর বাড়ে, আর না তো শরীরের ভাঙন ধরে। সবকিছু যেন একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকে গিয়েছে। মুরালি গোসাই তান্ত্রিক গোছের মানুষ। তবে তিনি সংসার ত্যাগী তান্ত্রিক নন, তিনি পূর্ণ গৃহী মানুষ। তার 3 পুত্র, অমরাকান্ত, দেবান্ত ও রঘুকান্ত। সবারই বিবাহ হয়েছে, তবুও তাদের একান্নবর্তী পরিবার। সবাই একসাথে থাকা খাওয়া থেকে সমস্ত নিয়ম নীতি একসাথেই পালন করে। তাদের পরিবারের পরিচালনার ভার এখনো মুরালি গোসাই নিজের হাতেই সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। এতে করে তার কোনো ছেলেরই কোনো আক্ষেপ নেই। প্রতি বছরই মুরালি গোসাই তার বাড়িতে শিব শঙ্করের পুজো করেন। তার ক্ষমতার কথা 10 গ্রামের লোক জানে, তাই তাদের বাড়ির এই বিশেষ পুজোয় দূর দূরান্তের গ্রাম থেকেও মানুষের ঢল আসে। তারা পুজো দেখতে আসে, আবার কেউ বা বিভিন্ন রকম সমস্যার সমাধান নিতে আসে। প্রতি বছরের ন্যায় এই বছরের পুজোর দিনক্ষণ দেখে পুজো ফেলা হয়। 10 গ্রামের লোককেও জানানো হয়। দেখতে দেখতে নির্দিষ্ট দিন চলে আসে। মুরালি গোসাই সহ তার সমস্ত ছেলে, পুত্রবধূ সহ গ্রামের অনেক মানুষই পুজোর কাজে হাত লাগায়। যথারীতি পুজোর দিন উপস্থিত। মুরালি গোসাই নিজের হাতে উঠোনের মাঝখানে একটা ত্রিশূল মাটির ভেতরে অর্ধেক পর্যন্ত পুঁতে ফেলে। তার আশেপাশে পুজোর প্রয়োজনীয় সামগ্রী যেমন ফুল, ফল, বেলপাতা, ধান, কণ্টক সহ বিভিন্ন রকমের বস্ত্র ও অন্যান্য জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখে। সারা বাড়ি পুজোর আমেজে মেতে উঠেছে। গ্রামের পর গ্রাম থেকে মানুষের ভিড় এগিয়ে আসছে। সারা বাড়িতে তিল রাখার মতো জায়গা নেই। সবাই উৎসুক হয়ে আছে পুজোর ক্রিয়া প্রণালী দেখবে বলে। অনেকে তো ভাবছে আজ না জানি কোন অলৌকিক কাণ্ড কারখানা দেখার সুযোগ হবে। মুরালি গোসাই পুজোর আসনে বসেন। গাত্র বন্ধন করে পুজোর মধ্যে প্রবেশ করতে যাবেন, আর ঠিক তখনই তার বড় ছেলে অমরাকান্ত ভয়ার্ত দৃষ্টি নিয়ে তার সম্মুখে এসে দাঁড়ায়। ভয়ার্ত কণ্ঠে বলে, বাবা বাবা বাবা, মস্ত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। মুরালি গোসাইয়ের ভ্রুযুগল কুঁচকে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছেলের ভেতরটা দেখে নিয়ে বলে ওঠে, কি হয়েছে বলতো অমরা? অমরাকান্ত কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমাদের বাইরের ঘরে একটা লোক গলায় দড়ি দিয়েছে বাবা। মনে হয় তিনি আর বেঁচে নেই। কি করব কিছুই বুঝতে পারছি না।
কথাটা অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতো অতি দ্রুত সর্বত্র ছড়িয়ে যায়। সবাই ভীত ও বিস্মিত হয়ে যায়। মুরালি গোসাই এক মুহূর্তে আসন ছেড়ে উঠে দাঁড়ান। গম্ভীর কণ্ঠে বলেন, আমাকে নিয়ে চল তো সেখানে। অমরাকান্ত আর এক মুহূর্ত বিলম্ব করে না। সে তার পিতাকে নিয়ে বাইরের কক্ষের দিকে এগিয়ে যায়। তাদের সাথে গ্রামের অনেক লোক তাদের পেছন পেছনে আসতে থাকে। মুরালি গোসাই ঘরের সামনে আসতেই খোলা দরজা দিয়ে দেখতে পায় একটা মাঝবয়সী পুরুষের দেহ একটা শক্ত দড়িতে ঝুলছে। মুখ দিয়ে অনেকটা জিভ বাইরে বেরিয়ে এসেছে। দু চোখ খোলা, তবে চোখ দুটো অস্বাভাবিক ধরনের লাল। দেখে মনে হয় মরার আগে কোনো নেশা করেছিল। মুরালি গোসাই আরো সামনের দিকে এগিয়ে যায়। সামনে আসতেই সে চিনতে পারে লোকটাকে। বিস্ময়ে তার নিজের অজান্তেই মুখ দিয়ে উচ্চারিত হয়, মাধব। সমস্ত অনুষ্ঠান এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। সর্বত্র নেমে এসেছে এক ভয়াবহ নিস্তব্ধতা। সবার মুখ শুকনো, কপালে চিন্তার ভাঁজ। কি এমন হয়েছে যার জন্য মাধব এখানে এসে গলায় দড়ি দিয়েছে? সেটা কেউই বুঝতে পারছে না। যার যার মতো করে সবাই বিভিন্ন ভাবনা ভাবতে শুরু করেছে, কিন্তু এখনো কেউ সঠিক কোনো উত্তর খুঁজে পায়নি। মাধবের বাড়িতে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে এখনো কোনো জবাব আসেনি। এরই মধ্যে পুলিশ অফিসার কুদ্দুস আলী তার 2 সহকারী সমেত হাজির হয়েছে। কুদ্দুস আলীর ব্যাপারে কিছু কথা বলে রাখা দরকার। কুদ্দুস আলী দেখতে ভদ্র হলেও আসলে 1 নম্বরের বজ্জাত লোক। মানুষকে বিনা দোষে বিভিন্ন কেসে ফাঁসিয়ে তাদের থেকে অর্থ আদায় করা তার দৈনন্দিন কাজ। আর এই জন্যই এই এলাকায় সবাই তাকে জমের মতো ভয় পায়। আড়ালে আবডালে সবাই তাকে জীবন্ত পিশাচ বলে ডাকে। কুদ্দুস আলী এগিয়ে যায় ঘরের ভেতরে। মাধবের মৃতদেহকে ভালো করে একবার দেখে নেয়। অমরাকান্তকে ডেকে প্রশ্ন করে, ইনি কে, আর কেনই বা আত্মহত্যা করলো? অমরাকান্ত একটু ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে কাঁপা কণ্ঠে বলে, ওনার নাম মাধব। আমাদের পাশের গ্রামেই তার নিবাস। আমরা জানি না তিনি কি কারণে আত্মহত্যা করেছে। আমরা পুজোর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর একটা কাজে এদিকে আসতেই জানলার ফাঁক দিয়ে হঠাৎ তার ঘরের দিকে চোখ যায়, আর দেখতে পাই তিনি দড়িতে ঝুলে রয়েছেন। কুদ্দুস আলীর কপালে মৃদু ভাঁজ পড়ে, ঠোঁটের কোণে ফুটে ওঠে রহস্যময় এক হাসি। সে বলে ওঠে, সবই ঠিক আছে, কিন্তু এইটা সত্যি বলে মনে হচ্ছে না। আমি কোথাও যেন একটা মিথ্যের আঁচ পাচ্ছি। আমার মনে হয় আপনারাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করে ওই ঘরের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। শুনেছি আপনাদের এই সব পুজোতে নাকি মনুষ্য বলি দেওয়ার একটা রীতি আছে। তেমন কোনো ব্যাপার নয় তো? কথাটা শুনে অমরকান্ত বুঝতে পারে কুদ্দুস যে তাদের মিথ্যে মামলায় জড়াতে চাইছে এবং এটা যে তার ফাঁদ, সেটা বুঝতে তার 1 মুহূর্ত বিলম্ব হয় না। অমরকান্ত নিজেকে সংযত করে নেয়, তবুও একটা ভয় ক্রমশ বুকের মধ্যে জেগে উঠছে। সে ভীত কণ্ঠে বলে, না 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 না, তেমন কোনো ব্যাপার নয় দারোগাবাবু। আর আমাদের এই পুজোতে কোনোদিন বলির বিধান নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা অনেক বছর থেকে এই পুজো করে আসছি। এর পূর্বে কখনো এমন কিছু হয়নি। কুদ্দুস আলী একভাবে মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। সে অমরকান্তের বলা কথার সত্যতা মিলিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু তেমন কিছুই তার চোখে পড়ছে না। সে মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলে, সব ঠিক আছে, কিন্তু মুখের কথায় তো সত্যতা যাচাই করা হবে না। তার জন্য চাই শক্ত প্রমাণ। ব্যক্তিটা
এত জায়গা থাকতে এই দিনে এই সময় আপনাদের বাড়িতেই কেন গলায় দড়ি দিয়েছে বলুন তো? অমরাকান্ত কোনো কথার জবাব দিতে পারে না। সামনে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেরাও কিছুই বলতে পারে না। সবার মুখে একরাশ ভয়ের চিহ্ন ফুটে আছে। সবার চোখে অদ্ভুত সন্দেহের দৃষ্টি। তারা এর পূর্বে কখনো এমন আত্মহত্যা এই বাড়িতে দেখেনি। তাহলে আজ কেন হলো? সেটাই যেন তাদেরও মনের প্রশ্ন। হঠাৎ করেই মেঘ গর্জনের মতো মুরালি গোসাই বলে ওঠে, আপনাদের প্রমাণ লাগবে? আমরা যে মাধবের মৃত্যুর পেছনে দায়ী নই তার প্রমাণ লাগবে? আচ্ছা, আপনাদের প্রমাণ আমি দেব। আপনাদের নিজের চোখে সত্যিটা জানা ও দেখার সুযোগ করে দেব। আমাকে কিছুটা সময় দিন। কুদ্দুস আলী মুরালি গোসাইয়ের মুখের দিকে তাকায়। তার চোখে মুখে অদ্ভুত এক দীপ্তি ফুটে আছে। সারা শরীর দিয়ে যেন অদ্ভুত এক জ্যোতিরেখা বের হচ্ছে। কুদ্দুস তার বিরোধিতা করতে গিয়েও যেন পারে না। সে মৃদু স্বরে বলে, আচ্ছা নিন নিন, আপনার যতটা সময় লাগে নিন, আর আমরাও দেখি আপনি কি করতে পারেন। মুরালি গোসাইয়ের মুখে রহস্যময় এক হাসি ফুটে ওঠে। তিনি তার বড় পুত্র অমরাকান্তকে নির্দেশ দেন, মাধবের মৃত শরীরকে ঘরের মধ্যে নিয়ে যাও। এবার একটু সামনে এগিয়ে এসে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই এখান থেকে একটু দূরে থাকুন। আমি যখন এখানে আসতে বলবো আবার এখানে আসবেন। সমস্ত কিছুই আপনারা নিজের চোখে দেখতে পারবেন। মুরালি গোসাইয়ের কথা অমান্য করার সাহস কারণ নেই। তার ক্ষমতা সম্পর্কে সবাই কম বেশি জানে, তাই তারা সেই ঘর ছেড়ে উঠোনে এসে বসে। তিনিও আর এক মুহূর্ত সময় নষ্ট করেন না। অমরাকান্তকে ঘরের বাইরে দাঁড় করিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। সবার বিস্ফারিত চোখ তাকিয়ে আছে সামনের ঘরটার দিকে। তাদের মনে হয় সেখানে এমন কিছু ঘটতে চলেছে যার বর্ণনা কোনো ভাষা দিয়ে করা সম্ভব নয়। তারা সবাই এক বুক উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে ঘরের দিকে। প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে যায়। সেই ঘর থেকে কেউ বের হয় না, আর কোনো শব্দও শোনা যায় না। সবাই যেন অজানা এক ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঠিক এমন সময় একটা মন্ত্রপাঠ ঘরের মধ্যে থেকে ভেসে আসে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধেন পুষ্টিবর্ধনং উর্বারুকমিবা বন্ধনান মৃত্যুর্মুক্ষেয় মহামৃতাৎ। মন্ত্রধ্বনি সবার কানে প্রবেশ করা মাত্রই সবাই স্থির হয়ে যায়। কেউ কোনো কথা বলে না। সবাই যেন হঠাৎ করে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। মন্ত্রপাঠ বন্ধ হতেই গ্রামবাসী সহ কুদ্দুস আলী উৎসুক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। সবাই অপেক্ষা করতে থাকে মুরালি গোসাইয়ের। আরো 10 মিনিট অতিবাহিত হয়ে যায়। সবার চোখের সামনে হঠাৎ করে দরজা খুলে যায়। সবার বুকের মধ্যে ধক করে ওঠে। উৎসুক ও ভয়ার্ত চোখে সবাই তাকিয়ে আছে দরজার দিকে। প্রথমে মুরালি গোসাই বেরিয়ে আসে দরজার বাইরে। সবাই তার দিকেই তাকিয়ে থেকে কাউকে যেন খোঁজার চেষ্টা করছে। হঠাৎ করেই সবার কাঙ্ক্ষিত সেই ব্যক্তি দরজার সামনে এসে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে মুরালি গোসাইয়ের পেছনে যে এসে দাঁড়িয়েছে সে হচ্ছে কিছুক্ষণের আগের মৃত মাধব। অথচ সে এখন জীবন্ত মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছে। কুদ্দুস আলী নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
তার কাছে সবকিছু ভ্রম মনে হচ্ছে। মাধব সবার সামনে এসে দাঁড়ায়। তার চোখ দুটো অস্বাভাবিক, একবারও চোখের পলক পড়ছে না, যেন কোনো সম্মোহিনী শক্তির প্রভাবে সে হেঁটে চলে বেড়াচ্ছে। তাকে দেখে সামনের মানুষদের চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। মুরালি গোসাই তার গম্ভীর কণ্ঠে সবার সামনে বলেন, মাধব, এবার তুমি নিজের মুখে সবাইকে জানিয়ে দাও তুমি কেন আত্মহত্যা করেছিলে। মাধবের শরীর হঠাৎ করেই কেঁপে ওঠে, চোখের পাতার পলক পড়ে। তার ভেতর থেকে কেউ যেন কথা বলতে শুরু করে। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমি আমার পুত্রের মৃত্যু ও কন্যার অস্বাভাবিক কোনো রোগের আক্রমণ থেকে বাঁচাতে পারিনি। তাই নিজের ব্যর্থতার বোঝা সহ্য করতে না পেরে আমি নিজেকে শেষ করার অভিপ্রায় বেছে নিয়েছি। আমি এই অনুষ্ঠানে আসার পর আমার অভিপ্রায় আরো দৃঢ় হয়। তাই সবার অলক্ষ্যে এই ঘরে এসে আমি নিজেই আত্মহত্যা করেছি। মাধবের মুখের কথাগুলো শুনে সবাই যেন হতভম্ব হয়ে যায়। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না। তারা এর পূর্বে এমন ঘটনা নিজের চোখে দেখেনি। মুরালি গোসাই এগিয়ে যায় কুদ্দুস আলীর সামনে। তার গম্ভীর স্বর বজায় রেখে বলে ওঠেন, আর কোনো প্রশ্ন আছে আপনার? যদি প্রশ্ন না থাকে তবে আপনি এখন আসতে পারেন। কথাটা শুনে কুদ্দুস আলীর মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সে হেরে যাওয়া খেলোয়াড়ের মতো মাথা নিচু করে সেখান থেকে প্রস্থান করে। মুরালি গোসাই সবাইকে নির্দেশ দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য। তার আদেশ অমান্য করে কারোর থেকে যাওয়ার সাহস হয়নি। মুরালি গোসাই আর সেখানে দাঁড়ায় না, মাধবকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করে। মাধবকে আসনে বসিয়ে জিজ্ঞাসা শুরু করেন, তোমার কি হয়েছিল মাধব? প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সমস্তটা খুলে বলো। মাধবের শরীর আবার কেঁপে ওঠে। তার শরীরের মধ্যে থেকে যন্ত্র চালিত আওয়াজ ভেসে আসে। সে তার ভাঙা ভাঙা স্বরে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই নিখুঁতভাবে খুলে বলে। পুরো ঘটনাটা শুনে মুরালি গোসাইয়ের কপালে মৃদু ঘাম জমে। সে যেন কোনো কিছু বুঝতে পেরেছে, কোনো অশুভ শক্তির আভাস পেয়েছে। সে মৃদু হেসে মাধবের কাঁধে হাত রাখে, গম্ভীর স্বরে বলে, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে মাধব। আমাকে একবার তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার সবকিছুই ঠিক করে দেব। মাধবের মুখে যেন মৃদু হাসি ফুটে ওঠে, তবে সেটা কারোর চোখে পড়ে না। মাধব জবাব দেয়, চলুন ঠাকুর। মুরালি গোসাই ও মাধব যখন তাদের গ্রাম ছাড়িয়ে মাধবের বাড়ির কাছাকাছি আসে, তখন আকাশের সূর্য অস্ত গিয়েছে। চারপাশে ঘন কালো অন্ধকার ঘনিয়ে আসছে দিনের আলোকে গ্রাস করতে। মাধব কিছুটা দূর এগিয়ে আসতেই বলে, ঠাকুর মশাই, আমি তো মরে গেছি, তবে আবার ফিরে আসলাম কিভাবে? মুরালি গোসাই হাঁটতে হাঁটতে জবাব দেয়, সবই ভগবানের কৃপা। তোমাকে পরে আমি আদ্যপান্ত সবটা খুলে বলছি। এখন দ্রুত পায়ে তোমার বাড়িতে পৌঁছাতে হবে, অন্ধকার নামলেই সমস্যা হয়ে যাবে। আর কেউ কোনো কথা বলে না। এক টানা 10 মিনিট হাঁটার পর তারা একটা মাটির বাড়ির সামনে এসে দাঁড়ায়। মাধব বাড়িটাকে দেখিয়ে বলে, এইটা আমার বাড়ি ঠাকুর মশাই। মুরালি গোসাই কোনো কথা বলে না, এক দৃষ্টে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। সে যেন বাড়ির ওপর ঘনীভূত কোনো অন্ধকারকে দেখতে পাচ্ছে।
ক্রমশ যেন সেই অন্ধকার এই বাড়ির আশেপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করছে। মুরালি গোসাইয়ের এক দৃষ্টে তাকিয়ে থাকা দেখে মাধব জিজ্ঞাসা করে, কি হলো ঠাকুরমশাই, এইভাবে তাকিয়ে কি দেখছেন? মাধবের কথায় মুরালি গোসাই যেন বাস্তবে ফিরে আসে। গম্ভীর স্বরে বলে, তোমার বাড়ির আশেপাশে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। খুব সম্ভবত তাড়াতাড়ি কোনো বিপদ আবার ঘনিয়ে আসতে পারে। কথাটা শুনতেই মাধবের বুকের মধ্যে ভয়ে কেঁপে ওঠে। সে বিনীত সুরে বলে ওঠে, আমাকে সাহায্য করুন ঠাকুরমশাই, আমার একমাত্র মেয়েটাকে আপনি বাঁচান, আমার জীবনের বিনিময়ে তাকে বাঁচান। তুমি ভয় পেও না মাধব, আমি দেখছি। তুমি নিজেকে সংযত করো। আর হ্যাঁ, তুমি আর এই জগতের বাসিন্দা নও, তাই এত দুঃখ বিলাপ তোমার শোভা পায় না। কথাটা মাধব যেন কিছুই বুঝতে পারে না। তবে মুরালি গোসাইয়ের আর ভাবার সময় নেই। সে বাড়ির আঙিনায় প্রবেশ করার আগেই গাত্র বন্ধন করে নেয়। তারা দুজনই একসাথে বাড়ির মধ্যে প্রবেশ করে। ঘরের দরজার সামনে আসতেই মাধব ডাক দেয়, বিধুলি, ও বিধুলি, একবার বাইরে বেরিয়ে আয় তো। সাথে সাথে ঘরের দরজা খুলে যায়। বিধুলি বাইরে বেরিয়ে আসে। তার দুই চোখ ভেজা, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গিয়েছে। মাধব বিধুলিকে কাছে ডেকে হাসতে হাসতে বলে, দেখ দেখ এসেছে, দেখ ঠাকুরমশাই রে, ঠাকুরমশাই, আজকে আমাদের সমস্ত বিপদ কেটে যাবে, আমাদের অপরা আবার ঠিক হয়ে যাবে। বিধুলি চোখ তুলে সামনে তাকায়। মুরালি গোসাইকে দেখে তার চোখ ভরে ওঠে। সামনে এগিয়ে এসে তার পা ধরে প্রণাম করতে করতে ডুকরে কেঁদে ওঠে। মুরালি গোসাই বিধুলিকে তুলে বলে, মারে কাঁদিস নে মা, নিজেকে সামলা। মা কাঁদলে সন্তানের যে অমঙ্গল হয়। বিধুলি নিজেকে সামলে নেয়। আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারিনি বাবা। আমার এই একমাত্র সম্বল মেয়েটাকে বাঁচিয়ে দাও বাবা। এত ভাবিস নে মা, ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। তুই আমাকে একবার শুধু বলতো, তোর মেয়েকে কোথায় রেখেছিস? আমার সাথে আসুন বাবা। কথাটা বলে বিধুলি ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে অনুসরণ করে মুরালি গোসাইও প্রবেশ করেন। তিনি এসে দেখতে পান বিছানার উপর 7 বছরের একটা বালিকা শুয়ে আছে। অদ্ভুত কোনো এক মায়াবী ঘুমে সে আচ্ছন্ন, যেন এই পৃথিবীতে প্রলয় নামলেও তার এই ঘুম কোনোভাবেই ভাঙবে না। মুরালি গোসাই এগিয়ে যান অপরার কাছে। তার হাতের নাড়ি টিপে ধরে নিজের চোখ বন্ধ করেন। অপরার হৃদস্পন্দন ও আত্মশক্তির পরিমাপ করে তিনি চোখ খোলেন। গম্ভীর স্বরে বলেন, এখনই এই বাড়ির দক্ষিণ দিকে একটা যজ্ঞ করতে হবে, সেখানে তোমার মেয়েকে নিয়ে যেতে হবে। বিধুলি ভয় পেয়ে যায়। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি আমায় বিপদের হাত থেকে বাঁচান বাবা। কথাটা শোনা মাত্র মুরালি গোসাই আর এক মুহূর্ত বিলম্ব করেন না। তিনি অপরার চৈতন্যহীন শরীরটা কোলে তুলে নিয়ে বাইরে চলে আসেন। দক্ষিণ দিকে গিয়ে একটা পরিষ্কার জায়গায় অপরার শরীরটা রাখেন। ঝুলির মধ্যে থেকে কিছু কাঠের টুকরো বের করে সামনে জড়ো করেন। মনে মনে মন্ত্র পাঠ করে ঘি ধুনো কাঠের ওপর নিক্ষেপ করতেই কাঠে আগুন জ্বলে ওঠে। মুরালি গোসাই এক মনে মন্ত্র পাঠ করতে থাকেন। বাতাসে ক্রমশ যেন একটা পচা গন্ধ
বাড়তে থাকে। হঠাৎ করেই কোথা থেকে যেন অনেকগুলো ইট পাটকেল উঠোনে এসে পড়ে। মাধব ও বিধুলি ভয় পেয়ে যায়। মুরালি গোসাই বলে ওঠেন, ভয়ের কোনো কারণ নেই, আমি থাকতে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলে মুরালি গোসাই আবার চোখ বন্ধ করেন, এক মনে মন্ত্র পাঠ করতে থাকেন আর আগুনে ধুনো নিক্ষেপ করতে থাকেন। হঠাৎ করেই অপরার শরীর নড়ে ওঠে। সে এক লাফে সোজা হয়ে দাঁড়ায়। তার বন্ধ চোখ দুটো খোলে। তার চোখে কোনো মনি দেখা যায় না, তার পরিবর্তে রক্তাক্ত দুটো চোখ অগ্নি দৃষ্টি নিয়ে তাকায় মুরালি গোসাইয়ের দিকে। তিনি কোনো ভ্রুক্ষেপ না করে এক মনে মন্ত্র পাঠ করতে থাকেন। হঠাৎ করে মেঘের মতো গর্জন করে অপরার শরীর থেকে এক ভয়ঙ্কর পুরুষালী পিশাচ কণ্ঠ বলে ওঠে, বন্ধ কর, তোরা এই যজ্ঞ বন্ধ কর, না হলে এখনই তোকে আমি হত্যা করব। কথাটা শুনে মুরালি গোসাই শব্দ করে হেসে ওঠেন। তার হাসি যেন এই চরাচরের সমস্ত অপবিত্রতা ক্রমশ বিনাশ করে দিচ্ছে। চিলের মতো তীক্ষ্ণ কণ্ঠে হাসতে হাসতে তিনি বলেন, তোর মতো এক সামান্য পিশাচ আমাকে হত্যা করবে? মহাদেবের সেবককে হত্যা করবে? আচ্ছা, দেখি তোর কত ক্ষমতা। কথাটা বলেই মুরালি গোসাই এক মুঠো মন্ত্রপুত ধ্বনি নিক্ষেপ করেন পিশাচের গায়ে। সাথে সাথেই গগনভেদী চিৎকার করে ওঠে সে। তার চিৎকারে সমস্ত আকাশ যেন কেঁপে ওঠে। একটা কষ্টের আর্ত চিৎকার ভেসে আসে অপরার শরীর থেকে। সে বলে, আমাকে ছেড়ে দিন গুরুদেব, আমি আর কারোর ক্ষতি করব না। মুরালি গোসাই হুঙ্কার দিয়ে বলেন, তার আগে তুই এই বাচ্চা মেয়েটার শরীরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আয়। আর তুই কেন এদের ওপর তোর কুদৃষ্টি ফেলেছিস? কেন তুই এদের ক্ষতি করতে চাইছিস বল? অপরার শরীর থেকে সাথে সাথে একটা বায়বীয় শরীর বাইরে বেরিয়ে আসে। অদ্ভুত তার শরীর। মাথার অর্ধাংশ যেন মহিষের আর নিম্নাংশ যেন মানুষের, তবে শরীর থেকে মাংস গলে পচে নির্গত হচ্ছে। বাজে গন্ধে চারপাশ ভরে উঠেছে। তার চোখ রক্তের মতো লাল, যেন একটা বায়বীয় অর্ধ পচা গলা ভয়ঙ্কর কঙ্কাল শরীর দাঁড়িয়ে আছে। এই বায়বীয় দানব কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, আমি এদের কোনো ক্ষতি করতে চাইনি, তবে এরা আমার সামনে থেকে মাছ এনে আমাকে না দিয়েই খেয়েছে, তাই আমি এদের বিনাশ করতে উদ্যত হয়েছি। মুরালি গোসাই আরো এক মুঠো ধ্বনি তুলে নিক্ষেপ করেন পিশাচের দিকে। পিশাচ অসহনীয় ব্যথায় চিৎকার করে ওঠে। মুরালি গোসাই বাজখাই গলায় বলেন, মিথ্যে কথা না বলে সত্যি কথা বল। তুই কেন এই মাধবের ক্ষতি করতে চেয়েছিস? পিশাচ তখন তার বিনীত কাতর কণ্ঠে বলতে শুরু করে, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমি আর সাধারণ 5 জন মানুষের মতন একজন মানুষ ছিলাম। আমার নাম ছিল হারুন মিয়া, আর মাধব ছিল আমার ছোটবেলার বন্ধু। তখন আমরা কেউ বিয়ে করিনি, দুজন একসাথে টাকা দিয়ে জমি কিনে চাষাবাদ শুরু করি। বছর খানেক সব ঠিকঠাক থাকে, কিন্তু মাধবের বিয়ের পর থেকে সবকিছু কেমন যেন পাল্টে যেতে থাকে। আমাকে যেন সম্পত্তির ভাগ দেওয়া নিয়ে তার খুব অসুবিধা হয়, তবে আমি তাতেও কোনো সমস্যা করিনি। আমি আরো একটা জমি কিনে নিজের মতো চাষ শুরু করি। তবে একদিন রাতে
সে যে আমার সাথে হঠাৎ করে এমন কিছু করবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্রতি রাতে চাষের জমি দেখাশোনা করতে আমি আর মাধব মাঠে যাই। সেদিনও গিয়েছি। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার গলায় কিছু একটা আটকে যায়। আমি কিছু বুঝে ওঠার আগে একটা চাপ গলায় কেটে বসে যায়। ক্রমেই আমার দম বন্ধ হয়ে আসে। আমি সর্বশক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করি, কিন্তু মাধবের দানবীয় শক্তির কাছে আমি পেরে উঠি না। আমার দম বন্ধ হয়ে যায়, চোখের সামনে অন্ধকার পর্দা নেমে আসে। আমার জীবন পাখি খাঁচা ছাড়া হয়ে উড়ে যায়। অবশেষে আমাকে হত্যা করে আমার জমির ভিতরেই আমার মৃতদেহ পুঁতে দেয়। মুরালি গোসাই চুপ করে থাকেন। পিশাচটি একবার দূরে দাঁড়িয়ে থাকা মাধবের দিকে চেয়ে দেখে নেয়। মাধব মাথা নত করে দাঁড়িয়ে থাকে। মুরালি গোসাই গম্ভীর স্বরে বলেন, হারুন মিয়া, এবার তুমি ক্ষান্ত হও। মাধব তার যোগ্য শাস্তি ইতিমধ্যেই পেয়েছে। সে আর এই জগতের কেউ নয়। আমি তাকে মন্ত্র বলে এই জগতে ধরে রেখেছি মাত্র। তুমি শুধু শুধু এই নিষ্পাপ শিশুর কোনো ক্ষতি করো না। পিশাচ রূপী হারুন মিয়া তখন বলে ওঠে, আপনি যখন বলছেন তখন আমি আর কারোর কিচ্ছু করব না। তবে মাধব যে তার যোগ্য শাস্তি পেয়েছে আমি তাতেই খুশি। আমি আসি ঠাকুর মশাই, আমি আসি। মুরালি গোসাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দেওয়ায় সামনের হাওয়ায় ভাসমান পিশাচ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। চারপাশের কালো অন্ধকার কেটে তখনই দিনের অবশিষ্ট আলো জ্বলে ওঠে। এই বাড়ি থেকে যেন সমস্ত অমঙ্গলের কালো মেঘ কেটে গিয়েছে। মুরালি গোসাই বিধুলিকে উদ্দেশ্য করে বলেন, তুই তো সমস্তটা শুনলি রে মা। তুই তোর স্বামীকে ক্ষমা করে দে মা। আমি ওর আত্মাকে মুক্তি দিই। ওর কর্মের ফল ভোগ করেছে। আর হ্যাঁ, তোর মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না। বিধুলি শব্দ করে কেঁদে ওঠে। মুখে শাড়ির আঁচল চেপে কোনো ক্রমে নিজেকে সামলে নেয়। আমার স্বামী অন্যায় করেছে সেটা আমি মানলাম, কিন্তু কিন্তু তার অবর্তমানে আমরা দুটি প্রাণ যে না খেতে পেয়ে মরে যাব বাবা। মুরালি গোসাই চোখ বন্ধ করেন। কিছুক্ষণ পর চোখ খুলে বলেন, না মা, তোর কোনো অসুবিধা হবে না। তোর মধ্যে মা কালীর সত্তা আছে। তুই নিজেকে ঢাল হিসেবে গড়ে তুলতে পারবি। তুই যে আর সাধারণ কোনো নারী নোস রে। তুই যে মা, মায়েরা সব পারে। আর মাধবকে আটকে রাখার ক্ষমতা আমার নেই মা। যেখান থেকে তাকে চেয়ে এনেছিলাম তাকে তো সেখানেই পাঠাতে হবে। কথাটা বলে মুরালি গোসাই চোখ বন্ধ করে কোনো একটা মন্ত্র পাঠ করতে থাকে। কিছুক্ষণ বাদেই মাধবের শরীর মাটিতে লুটিয়ে পড়ে। বিধুলি সেদিকে তাকিয়ে থাকতে পারে না। সে তার মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। মুরালি গোসাই একবার বিধুলির মুখের দিকে তাকান, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জয় শিব শম্ভু বলে তার গায়ের রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। ক্রমশ পথের বাঁকে হারিয়ে যায় তার শরীরখানি। শুনছিলেন লেখক সুব্রত দাসের গল্প পিশাচের ক্রোধ। গল্প পাঠে মাধবের চরিত্রে রাজ, বিধুলির চরিত্রে সিস্টার পার্কার, অপরার চরিত্রে ওয়াতাসি নোয়ায়, কার্তিক ও নিপেনের চরিত্রে সুব্রত,
হারুন মিয়ার চরিত্রে তাপস, গল্পের সূত্রধার জনৈক গ্রামবাসী মুরালি গোসাই ও কথকের ভূমিকায় আমি নীল রাহা। গল্পের নাট্যরূপ নির্মাণ শুভঙ্কর, চরিত্র নির্মাণ, শব্দগ্রহণ, শব্দ সংযোজন, আবহ নির্মাণ, প্রচ্ছদ নির্মাণ এবং সমগ্র পরিকল্পনায় ও পরিচালনায় টিম ভৌতিক বাঙালি। আচ্ছা, শেষ করার আগে কয়েকটা কথা বলি। আমাদের চ্যানেলে এবার থেকে মাসে একটা করেই গল্প আসবে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পরবর্তী নিবেদন মে মাসের 5 তারিখে শুনতে পাবেন আপনারা। শ্রী হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট এক অনবদ্য গোয়েন্দা জুটি। কোন জুটি সেটা তো মে মাসেই জানা যাবে। আজকের মতো তবে বিদায়, আবার দেখা হবে মে মাসে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভৌতিক বাঙালি শুনতে থাকুন।